বলছেন যদি একটা নামও এসআইআর এ বাদ যায় তাহলে 1 লক্ষ লোককে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। একটা টাউটের কথা বলছেন, চিটিংবাজ একটা। এটা কি ও বলেছিল আমরা এদের রেট ফেট জিজ্ঞাসাবাদ চাই না, এদের শ্রীঘরে দেখতে চাই, অন্তত 2 বছর ভিতরে রাখুন এদের। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার একজন রাষ্ট্রবাদী প্রচারককে এখানে প্রার্থী করেছেন, ভারতীয় জনতা পার্টির রাজ্যের প্রাক্তন সভাপতি। এখন ভোটাররা তাকে গ্রহণ না করে একজন বাইরের লোককে গ্রহণ করেন। যে ভোটাররা কীর্তি আজাদকে ভোট দিয়ে জিতিয়েছেন, মুক্ত তাদেরই হচ্ছে, জেনে শুনেই হয়েছে। এখানে পরিষ্কার কথা, এসআইআর হলে এরা যেভাবে অবৈধ ভোটে জিতেছে, যেভাবে মন্তেশ্বর থেকে শুরু করে নানা জায়গায় যে কায়দাতে এরা জিতেছে, যাদের ভোটে জিতেছে, এসআইআর যদি ঠিকঠাক মতো হয় এদের সকলেরই কপালে প্রাক্তন লেখা আছে, এটা আমি বলতে পারি। আর এখানকার সাংসদ নরেন চক্রবর্তী এবং তার অ্যাসোসিয়েট মাফিয়াদের নামে অভিযোগ করেছিলেন ইডিকে, সিবিআই কে, তারপরে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার হয়ে গেল। কি এমন গোপন চুক্তিতে হয়েছে, আমি শুধু নাম না করেই বলবো, যিনি চিঠি লিখেছিলেন তিনি মাসে 25 লাখের রফা করেছেন, আর যার সঙ্গে রফা করেছেন তিনি ডেলি 1 কোটি করে তোলেন, একটা বড় অংশের টাকা ভাইপোর কাছে পাঠান। শহর কলকাতার একটা প্রশ্ন, যাদবপুর থেকে সোনারপুর ঘোষণা কেন্দ্রের, আরে এটা তো স্বাভাবিক। কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রাইস ইন্ডেক্স বাড়ার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের চাইতে হয় না বছরে 2 বার করে মহার্ঘ ভাতার বৃদ্ধি করেন, এবং 7ম পে কমিশন চালু অনেক আগে হয়ে গেছে, এবং 7ম পে কমিশনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। শেষ হওয়ার পরে 8ম পে কমিশন তৈরি হলে বেশ কয়েকটা মাস চলে যায় তার রিপোর্ট দিতে। নরেন্দ্র মোদীজি তার যে কর্মসূচির যারা ইমপ্লিমেন্ট করেন, অর্থাৎ কেন্দ্রীয় কর্মচারী, তাদের কথা অনেক আগাম ভেবে রেখেছেন, যাতে 7ম পে কমিশনের টাইম শেষ হলেই 8ম পে কমিশনের রিপোর্ট হাতে নিয়ে সাথে সাথে ইমপ্লিমেন্ট করে দেন। 8ম পে কমিশন কমপ্লিট হলে রেল কর্মচারী সহ ভারত সরকারের কর্মচারীদের একেবারে নিচের তলাটা আমি বলছি, 4র্থ শ্রেণীর মিনিমাম 30,000 টাকা বেতন বৃদ্ধি হবে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা এই মুহূর্তে হাফ বেতন পান, আর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালরা যে টাকা পান সে টাকা দিয়ে বিয়ে করো তো দূরের কথা, মেয়ে তো পাওয়া যায় না, কোনো যুবককে মেয়ে দেয় না। কিসে কাজ করো? সিভিকে, বেতন কত? 9,000, 10,000। কিসে কাজ করো? ডাটা এন্ট্রি অপারেটর, বেতন কত? 12,000। কিসে কাজ করো? পঞ্চায়েতের ক্যাজুয়াল, 6,000। কিসে কাজ করো? দুর্গাপুর পৌর নিগমের ক্যাজুয়াল, 8,000। বলো বাবা তার মেয়েকে এই 8,000, 10,000 বেতনের লোককে দেয় না। আর 1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 350 টাকা, 3500 টাকা 1 কুইন্টাল মোটা চালে। অতএব পশ্চিমবঙ্গে ইনি থাকলে এই অবস্থাই হবে, আরো দুরবস্থা হবে। ইনি দুটো কাজে বিশ্বাসী,
তোষণ করতে করতে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন, আর ভাতা ভিক্ষাতে তিনি চটকদারি রাজনীতি করেন। কারণ ওনার সঙ্গে সলিড 35% আছে, আর বাকি 10% তিনি এরকম ছুড়ে দেন যে গিল্লো গিল্লো, তারপরে তো ছাপ্পা আছে মৃত ভোটারের ভোট মারবে, এসআইআর কি এবার বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের ভোট মারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি একটা নামও এসআইআর এ বাদ যায় তাহলে 1 লক্ষ লোককে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও এই হবে। একটা টাউটের কথা বলছেন, চিটিংবাজ একটা। এসআইআরটা কি ও বলেছিল প্রধানমন্ত্রী আবাস মানরেগা নিয়ে দিল্লিতে রাজঘাটে ছুটছিল, দেখেননি জুতো খুলে, শান্তনু সেন ছুটছে, সুজিত বোস ছুটছে, খালি পায়ে ছুটছে। ওকে দিল্লি যেতে বলবেন, খালি পায়ে যেতে হবে, খালি পায়ে যেতে হবে। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। একবার গান্ধীঘাটে গেছিল, রাজঘাটে ছুটে পালিয়েছে জুতো খুলে। এবারে বলবেন জুতোগুলো কলকাতায় রেখে খালি পায়ে যেতে। যাদবপুর থেকে নৈহাটি বিকলগণ এসআইআর কি বিজেপির রাজনীতি? এসআইআর কি আপনাদের কোনো উপকার লাগবে? ধর্মীয় মেরুকরণের রাজনীতি। ওই জন্য নরেন্দ্র মোদীর 175টা স্কিম সব ভারতবাসী পেয়েছে। পশ্চিম বাংলায় 1,29,00,000 উজালা গ্যাস পান, 400 টাকা কম দামের গ্যাস। এর মধ্যে 30 লক্ষ মুসলিম মহিলা আছে। প্রধানমন্ত্রী যে 5 কোটি বাড়ি দিয়েছেন, তার মধ্যে পশ্চিমবঙ্গে 40 লক্ষ বাড়ি দিয়েছেন। 40 লক্ষ বাড়ি, সেই 40 লক্ষ বাড়ির মধ্যে 12 লক্ষ বাড়ি মুসলিমদের দিয়েছেন। প্রধানমন্ত্রী যে 14 কোটি শৌচালয় নির্মাণের টাকা দিয়েছেন দেশে, পশ্চিমবঙ্গে 72 লক্ষ দিয়েছেন, তার 22 লক্ষ মুসলিমরা পেয়েছে। প্রতি মাসে প্রতি বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি পশ্চিমবঙ্গে 50 লক্ষ কৃষক পাচ্ছেন, তার মধ্যে 18 লক্ষ মুসলমান কৃষক পাচ্ছেন। এই উদাহরণটা শুধু দিয়ে গেলাম। নরেন্দ্র মোদী ভারতীয়দের জন্য করেন, কোন ধর্ম জাত সম্প্রদায় রেখে করেন না, আর বিশেষভাবে তার লক্ষ্য থাকে আদিবাসী এবং তফসিলিদের জন্য। এসআইআর এর কিছু চলছে না। আপনি মনে হয় শুনেছেন ইলেকশন কমিশনের স্পিচ, গতকাল রাত্রি 12টার পরে আমরা কেউই আর ভোটার নই, ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছেন উনি। এবারে এসআইআর এ অংশগ্রহণ করতে হবে। 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রত্যক্ষভাবে যুক্ত, প্রমাণ আছে। সুজিত বসুর বাড়ি থেকে, তার ছেলের স্টুডেন্ট থেকে 45 লক্ষ টাকা উদ্ধার হওয়ার পরেও ইডি তাকে গ্রেপ্তার করেনি কেন, এ প্রশ্ন আমি করতে চাই। সুজিত বসু ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি, সেখানে চেয়ারম্যান পাঁচু রায়কে সাথে নিয়ে দুর্নীতি করেছেন। সাথে সাথে সুজিত বসুর 2 জন শালিকাকে অবৈধভাবে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে ঢুকিয়েছেন। এর সঙ্গে ফিরাদ হাকিম যুক্ত, এর সঙ্গে সুজিত বোস যুক্ত, এর সঙ্গে রথিন ঘোষ যুক্ত, এবং 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এই চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত। পশ্চিমবাংলার মানুষের আওয়াজ বিরোধী দলনেতা। আমরা এদের রেট ফেট জিজ্ঞাসাবাদ চাই না, এদের শ্রীঘরে দেখতে চাই। অন্তত 2 বছর ভিতরে রাখুন এদের। কোথায় ওই আইপ্যাক ভাইপো আর ভাইপোর কিছু ক্লোজ আইএস অফিসার আছে, ওরা ক্যামাক স্ট্রিটে বসে লিস্ট বানিয়েছে। কোনো লাভ হবে না। নজরদারি কঠিন থাকবে, ইলেকশন কমিশনেরও থাকবে, আমাদেরও থাকবে। যারা এসআইআর হবে না বলেছিল ওদেরকে প্রশ্ন করুন। আমরা বলেছিলাম এসআইআর আগেও হয়েছে, এখনো হবে। এসআইআর হচ্ছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা। অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে না,
যারা ভারতীয় নয় তারা কেন ভারতে ভোট দেবে? এই তালিকায় কোনো ভারতীয়দের চিন্তা নেই, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদেরও কোনো চিন্তা নেই, বিহার, ইউপি, ঝাড়খণ্ডের ভারতীয় লোকেদেরও কোনো চিন্তা নেই, কোথাও চিন্তা নেই। কোনো ভারতীয়দের এতটুকু চিন্তা নেই, সে যে দল করুন না কেন। ইভেন কি ভারতীয় মুসলমানদেরও কোনো চিন্তা নেই। আরে আমি দুর্গাপুর যাবো, कोई नहीं डर रहा है, कोई भारतीय नहीं डर रहा है। এবং দিদিরা আছেন, না জাগিলে লড়না, এই বিশ্ব জাগে না। আমি নারী শক্তিকে আমার অন্তর থেকে প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করি। আপনারা জানেন যে আমাদের পুজো হিন্দুদের বিশ্বকর্মা থেকে শুরু হয়, দুর্গা পূজা এবং কালী পুজোর পরে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। সাথে সাথে সূর্যদেবের উপাসনা এবং ছট পুজো, এই পুজো গত কয়েকদিন ধরে চলছে। আজকে সূর্য উদয়ের আগে প্রত্যেকটি ঘাটে ঘাটে ছট ব্রত যারা রেখেছেন তারা পরম্পরা মেনে পুজো পালন করেছেন। মাথায় সবার দেখুন গেরুয়া টিক, আমি ছোটি মাইয়া की जय। छठ पूजा मेरा दिल से ढेर सारा मैं आभार प्रकट कर रहा हूं। আমি শুধু একটা কথাই বলবো, ধীরে 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 ওপারের বাংলা, পূর্ববঙ্গ আর এদিকের পশ্চিমবঙ্গ হিন্দুদের সংখ্যা কমছে এবং তার ফলে হিন্দুরা নিজেদের ধর্ম পালন এবং যে হাজার হাজার বছরের পরম্পরা রয়েছে, অর্থাৎ মাথায় সিঁদুর লাগানো, তিলক লাগানো, শিখা রাখা, ধুতি পরা, মহিলাদের, বিবাহিত মহিলাদের শাখা পলা, অথবা হিন্দুদের তুলসী মালা বা আচার মালা, বাড়িতে তুলসী মঞ্চ রাখা, গীতা পড়া, নাচ বাজানো, বিজ্ঞান করা, একাদশী, পূর্ণিমা ইত্যাদি পালন করা, এই জায়গাতেও কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। যখন বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়, তখন একটা বাঙালি ভাষার খণ্ড পূর্ব পাকিস্তানে চলে যায়। তখন অর্থাৎ আজকের বাংলাদেশ, সেদিন ওখানে 33 ভাগ হিন্দু ছিল, আজকে নামতে নামতে 7% হয়ে গেছে। স্বাধীনতার পরে প্রথম জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিলেন 85 ভাগ। 31 সালে জনগণনা যখন শেষ হবে, আমরা 65 হিন্দু সংখ্যা কমলে হিন্দু ধর্মাচরণ বা হিন্দু সংস্কৃতি বা বাঙালি ঐতিহ্য, এসব কিছু কিন্তু ধীরে ধীরে বিপন্ন হবে। তাই আমি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতন ধর্মে বিশ্বাসীদের কাছে ভাষার ভিত্তিতে, জাতের ভিত্তিতে আপনারা বিভক্ত হবেন, ঐক্যবদ্ধ থাকুন। बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो सेव हिंदी स्पीकिंग, আপনি বাঙালি স্পিকিং, কিন্তু কোনদিন বলবে না আপনি উর্দু স্পিকিং, আপনি বাঙালি স্পিকিং। হিন্দু হিন্দু ভাই ভাই, এই যে চক্কর আছে আমাদেরকে দুর্বল। হিন্দু হিন্দু ভাই 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 ভাই, হিন্দু হিন্দু ভাই 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 ভাই। এই জেলাতে দুটো ঘটনা স্মরণ করিয়ে দিয়ে শেষ করব।
একটি তেলেনি পাড়ার ঘটনা। আপনারা ভুলে যাননি তো আমার হিন্দু জনতা, ভুলে যাননি তো রিসরাপের আন্দোলনীতে আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে কলকাতা হাইকোর্টে গিয়ে এনআইএ করিয়েছিলাম রিসরার ঘটনাতে। কারণ নাম বলতে গিয়ে পাথর খেতে হয়েছিল, আক্রান্ত হয়েছিলেন অনেক। মুর্শিদাবাদ এমএলএ বিমান ঘোষের মাথা থেকে অজর ধরে রক্ত দিয়েছিল, আপনারা জানেন। তাই আমরা চাই না, আমরা তো অন্য ধর্মের ধর্ম পালনে আঘাত করি না। স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। কিন্তু আমাদের ধর্ম পালন করতে গেলে ঘটোত্তোলনের শোভাযাত্রাই হোক, বিসর্জনের শোভাযাত্রাই হোক, রামনবমীর শোভাযাত্রাই হোক, কাঁধে মাঠ নিয়ে জল ভরে তারকেশ্বর ধামে যাওয়ার পথেই হোক, আমরা কেন আক্রান্ত হব? এই আক্রান্ত যদি না হতে হয়, সমগ্র হিন্দু সমাজকে ভাষার ভিত্তিতে, জাতের ভিত্তিতে, আলাদা আলাদা মত পথের ভিত্তিতে, রাজনীতির ভিত্তিতে বিভক্ত না হওয়ার আবেদন জানিয়ে জগদ্ধাত্রী পুজো এবারে অত্যন্ত সুখকর হোক, মধুময় হোক, জগৎজননী মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করব। আপনারা যখন অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেবেন মায়ের কাছে, নিজের পরিবারের যেমন সুখ সমৃদ্ধি, শান্তি, সুরক্ষা প্রার্থনা করবেন, আপনারা সাথে সাথে পশ্চিম বাংলার প্রত্যেকটি বোন এবং কন্যার জন্য প্রার্থনা করবেন। এই রাজ্যে কোন বোন এবং কন্যা সুরক্ষিত নয়। সে আরজি করের অভয়া হতে পারে, দুর্গাপুর মেডিকেল কলেজ আইপি শিবির সেকেন্ড ইয়ারের ছাত্রী হতে পারে। কোন কন্যা বা বোন আমাদের রাজ্যে সুরক্ষিত নয়। মা জগৎজননী, তুমি আমাদের শক্তি দাও, আমরা যেন আমার মাটি, আমার দেশ ধর্ষকদের করব শেষ। জগন্নাথ পুজোর অভিনন্দন জানিয়ে অনেক দূরে যাব, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। তাই অনেকক্ষণ সময় আপনাদের পাওয়াতে পারলাম না। আমি আপনাদের একজন হিন্দু হিসেবে অত্যন্ত খুশি, কৃতজ্ঞ। আগামী দিনে চলার পথে যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে মায়ের প্রতি আমার অঙ্গ বাসন্তীর উপযোগীতে সর্বশত্রু বিনাশিনী রূপম দেহি জয়ম দেহি যশো দেহি বিশ্বজোহি। মা আমাদের শক্তি দেন যাতে আমরা ভালো কাজ করতে পারি, মানুষের কল্যাণ করতে পারি। সবাই ভালো থাকবেন।